হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেই ভিডিওটাই যে মানুষটা আছে, অ্যাকচুয়ালি এটা একটা ইন্টারভিউ, ঠিক আছে? তো সেই ইন্টারভিউয়ে যিনি রয়েছেন তিনি একটু কন্ট্রোভার্সিয়াল, বিশেষ করে বাংলাদেশে এবং মুসলিমদের কাছে, বলতে মানে পার্টিকুলারলি বললে মুসলিমদের কাছে কিন্তু কন্ট্রোভার্সিয়াল, এবং তাকে অনেকেই সহ্য করা একটু চাপের হয়ে যায় মুসলিমদের কাছে। হ্যাঁ, কিন্তু তিনি একজন বাংলাদেশি এবং তার নাগরিকত্ব রয়েছে, কিন্তু তিনি বাংলাদেশে থাকেন না। তোমরা সবাই জানো যে তাকে নিয়ে ভীষণ মানে বিবাদ রয়েছে। তো যেহেতু উনি একজন বাংলাদেশের নাগরিক এবং ওনার জন্মস্থান বাংলাদেশে, তো সেই জন্য ওনার একটা পয়েন্ট অফ ভিউ আছে হাসিনা সরকারে যাওয়ার পরে, এবং এখন এই যে পরিস্থিতি এবং এখন এই যে নতুন সরকার, তাদের মানে সেই সরকারকে নিয়ে তার কি মতামত, এবং সাথে সাথে যারা সংখ্যালঘু রয়েছে তাদের নিয়ে কি মতামত, সেইটাই আমরা জানার চেষ্টা করব এই ভিডিওটা। আমার বিশেষ করে অনেক সংখ্যালঘু ভাই বোনেরা এটা সাজেস্ট করেছে, এবং সেই জন্যই এই ভিডিওটা নিয়ে আসা। এবং আমি চাইবো যে যারা সংখ্যাগুরু রয়েছে তারাও অবশ্যই পেশেন্স নিয়ে এই ভিডিওটা দেখো, এবং অবশ্যই এটার পরে আমরা এখনো ভিডিওটা যেহেতু দেখিনি, দেখার পরেই এইটা নিয়ে আলোচনা করব এবং তারপরেই যা বলার বলবো। যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যার কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন আসাদ নূর। চলো ভিডিওটা দেখে নিই। Asad Noor is an infamous name in Bangladesh. He's a blogger in exile who has been for a very long time now writing social media posts about rise in fundamentalism in Bangladesh. Asad Noor had to leave Bangladesh. He is not welcome in his country. He could not go back to Bangladesh even during Sheikh Hasina's time. Now that Sheikh Hasina has left the country, we will ask Asad how difficult it is for him to go back to his home country. Asad, কালকের ঘটনাতে আসি। শেখ হাসিনাকে লিটারেলি এয়ারফোর্সের প্লেনে করে পালিয়ে আসতে হলো ভারতবর্ষে। তোমার কি বক্তব্য এটা নিয়ে? উনি যা তৈরি করেছেন তাই হয়েছে ওনার সাথে। আচ্ছা, আর একটু এক্সপ্যান্ড করো। হ্যাঁ, উনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে গত এক মাসে যা করেছেন সেই আচরণের সাথে আমরা পরিচিত নই। উনি স্বৈরাচারী আচরণ করেছেন, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছেন, এমনকি রাজনৈতিক মতাদর্শের ভিন্ন যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে গুম খুন, বিভিন্নভাবে দমন পীড়ন তিনি চালিয়েছেন। কিন্তু রাজনৈতিক দূরদর্শিতার ব্যাপারে তার বেশ প্রশংসা ছিল। তার আদর্শিক জায়গা থেকে তিনি যে অন্যায়গুলো করেছেন সেগুলো বাদ দিল যদি আওয়ামী লীগের একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আমরা শেখ হাসিনাকে দেখি, তিনি বেশ সফল বলেই তো দীর্ঘ একটা সময় ধরে 15-16 বছর ধরে তিনি ক্ষমতায় ছিলেন। এমনকি গত তিন টার্মে ইলেকশন খুবই বিতর্কিত, খুবই হাস্যকর ইলেকশন ছিল, তারপরে তিনি ক্ষমতায় ছিলেন। কিন্তু গত এক মাসে তিনি যে আচরণ করেছেন, এই আচরণের সাথে আমরা একদমই পরিচিত নই। প্রথমত, তিনি ছাত্রদের ন্যায্য দাবিকে তিনি উপহাস করেছেন। ছাত্রদেরকে সরাসরি, তার দুটো বক্তব্য আছে, ছাত্রদের কটাক্ষ করে। শুরুটা ছিল প্রভাস আমিন নামের একজন প্রবীণ সাংবাদিক, তার প্রশ্নে তিনি ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন, যারা আন্দোলন করছেন তাদেরকে রাজাকারের বাচ্চা সরাসরি বলেছেন। পরবর্তীতে একজন নারী সাংবাদিকের প্রশ্নে তিনি এভাবে তুলনা দিয়েছিলেন যে কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এরকম কথা বলেছেন। বাংলাদেশে মির্জাফর, রাজাকার এই শব্দগুলো খুবই অপমানসুলভ। তো তিনি ছাত্রদের এই শব্দের মাধ্যমে প্রথমে আহত করেছেন এবং প্রতিবাদী ছাত্রদের, নিরস্ত্র ছাত্রদের বুকে গুলি চালাতে তিনি নির্দেশ দিয়েছেন, এবং এই নির্দেশনাগুলো প্রকাশ্যে আমরা দেখতে পেয়েছি। তিনি কখনো তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি দুজনই ডিনাই করেছেন যে না, তারা এমন কোনো মানে ছাত্রদের উপরে গুলি চালায়নি পুলিশ, এরকম কথাবার্তা বলেছেন। শেষ বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। এই আচরণগুলো ছাত্ররা মেনে নেয়নি, তারা রাজপথে নেমেছে, একের পর এক আন্দোলন আরও বেশি উত্তাল হয়েছে, তারপরে তাদের আরও দমন পীড়নের পথে গেছে শেখ হাসিনা। ফলে পুরো বিষয়টা যেখানে একটা টেবিলে সহজভাবে সমাধান করার কথা ছিল, এটা যে কোনো রাজনীতিবিদ করতেন, তিনি এটি করেননি। ক্ষমতার দম্ভে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং অহংকার দেখিয়েছেন, এবং
ফলাফল নির্বিচারে মানুষ এত এত অফিসিয়ালি 200-300, এখন 300 অফিসিয়ালি বলা যাচ্ছে, কিন্তু আনঅফিসিয়াল আমরা যেভাবে দেখতে পাচ্ছি তাতে হাজার ছাড়িয়ে গেছে। মানে শেখ হাসিনার নির্দেশে হত্যা হওয়া শিক্ষার্থী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংখ্যা। সর্বশেষ প্রথম আলোতে আমরা পড়ছিলাম গতকাল তাকে যখন এই কঠিন পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছিলেন বিভিন্ন সংস্থার লোকজন, বিশেষ করে সেনাবাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রধানরা, তখনও তিনি এটা মানেননি। তিনি তখনও বলেছেন যে কেন, মানে তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি গুলি করতে বা এদের থামানোর জন্য যা কিছু করতে হয় তাই তিনি নির্দেশ দিয়েছিলেন। এবং গণমাধ্যমে এসেছে তার পদত্যাগের আগেও তিনি এই আন্দোলনকারীদের সন্ত্রাসী জঙ্গি বলে আখ্যায়িত করে তাদের দমন করার জন্য সর্বস্তরের পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং ছাত্রলীগ, আওয়ামী লীগকে তিনি নির্দেশ দিয়েছিলেন। তো একজন প্রবীণ রাজনীতিবিদ পরবর্তীতে যেভাবে চলে গেলেন এবং তিনি চলে যাওয়ার পরে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা দেখেছি। এমনকি তিনি যে পোষ্যদের গণভবনে রেখেছিলেন সেই পোষ্যদের জীবনও কিন্তু তিনি হুমকির মুখে ফেলে গেছেন। এটি দিনের আলোর মতো স্পষ্ট যে গণভবনে একটা গাছও আর নিরাপদ নেই। যারা করেছে তারা অপরাধী, তারা সন্ত্রাসী নিঃসন্দেহে, কিন্তু পুরো দেশটাকে, তার দলের কর্মীদেরকে, পুলিশ বাহিনীদেরকে তিনি একা বিপদে ফেলে গেছেন তার রাজনৈতিক খামখেয়ালির কারণে। আমি এই জন্য বলছিলাম যে গত 1 মাসে তার রাজনৈতিক সিদ্ধান্ত, আমরা কোনোভাবেই এই সিদ্ধান্তগুলোর সাথে পরিচিত নই, আমরা বরাবরের মতো অবাক হয়েছে। আমার যারা আওয়ামী লীগের সাথে যুক্ত, রাজনীতির সাথে যুক্ত বন্ধুরা রয়েছেন, তাদেরকেও আমি গত 15 দিন ধরে এই কথাগুলোই বলে যাচ্ছিলাম যে আপনারা কেন ছাত্রদের সাথে কাছে বসছেন না, কেন তাদের কথাগুলো শুনছেন না, তাদেরকে নিয়ে কেন তিরস্কার করছেন। সেই আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের আচরণও আমি একইভাবে দেখেছি। আপনি চেনেন না শেখ হাসিনার মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে কি জিনিস, আওয়ামী লীগ কীরকম একটা দল, এই যে দম্ভ, মানে কোনো কিছুই তারা তোয়াক্কা করবেন না। সে কারণেই গতকালের ঘটনা আমরা দেখলাম, এটা বাংলাদেশের ইতিহাসে নিন্দনীয় এবং আমি খুবই ব্যথিত। আমাদের অর্জন, আমাদের শেষ স্মৃতি বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা কখনো ফেরত পাবো না। বিভিন্ন ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মীদেরকে, পুলিশকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই হত্যাকারীরা কারা তাও আমরা জানি, কিন্তু এই সুযোগ একা মানে পুরোপুরি আমি এই দায়ভার শেখ হাসিনাকে দিতে চাই। এটা আমার কোনো তার প্রতি ক্ষোভ বিদ্বেষ থেকে নয়। আমি সাধারণত এই রাজনৈতিক ব্যক্তিদের বা তাদের কর্মকাণ্ড খুব বেশি বুঝি না, কিন্তু সমালোচনা সেভাবে খুব একটা আমি উৎসাহী ছিলাম না। কিন্তু আমি যা দেখেছি আমি এককভাবে তাকেই দায়ী করতে চাই। আসাদ, একটা প্রথমে হিন্দুদের প্রশ্নে আসি, কারণ টুইটারে, ফেসবুকে, বিভিন্ন দিল্লি মিডিয়াতে খবর আসছে যে হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে। একটা ব্রডলি এভাবে ভাবা হতো গত 10 বছরে অন্তত, যে আওয়ামী লীগ, বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগকে সাপোর্ট করে, কারণ আওয়ামী লীগের অ্যাটলিস্ট স্টেটেড যেটা পলিটিক্যাল স্লোগান সেটা সেকুলার। তো এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ আমি নিজেই, তুমি জানো বিষয়টা নিয়ে কিছুটা জানি, তোমার থেকে অনেকটা শিখেছি, কিন্তু যে শেখ হাসিনার সময়ও হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে। কিন্তু এখন যখন শেখ হাসিনা নেই এবং স্পেশালি উনি কালকে চলে যাওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে 28টা ডিস্ট্রিক্ট থেকে, তুমি আরো ভালো বলতে পারবে, 28টা ডিস্ট্রিক্ট থেকে দেশের তোমার হিন্দুদের উপর অ্যাটাকের খবর আসছে, তো এটা কি ঠিক যে হিন্দুরা এখন আরো কম নিরাপদ? নিরাপদ কতটুকু সেই উত্তর এই মুহূর্তে দেওয়া যাবে না। তবে আমরা যদি সমীক্ষা দেখি, আওয়ামী লীগের আমলে বাংলাদেশের অমুসলিমরা বেশি নির্যাতিত হয়েছেন এবং বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আওয়ামী লীগের প্রতি একটা কৃতজ্ঞতা সুলভ আচরণ আমরা দেখেছি। সেই কৃতজ্ঞতার অনেক কারণ রয়েছে, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং সেই দেশভাগ, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের বিভিন্ন অবস্থানের কারণে হিন্দুরা আওয়ামী লীগকে বিশ্বাস করত, কিন্তু সেই বিশ্বাসটা আসলে গত 15 বছরে ভেঙে গেছে। তার প্রমাণ আপনি দেখুন, এই আন্দোলনে যতটা না মুসলিম ব্যাকগ্রাউন্ডের মানুষজন রাস্তায় নেমেছেন, ঠিক সমীক্ষা মানে সংখ্যার অনুযায়ী বাংলাদেশের যে পরিমাণ হিন্দুরা আছেন, আপনি সমীক্ষায় দেখবেন কম নয় বরং বেশি হিন্দুদের পক্ষ থেকেও স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে 100-র বেশি মানুষ চিনি যারা কিনা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে ভোট গত 2-3 বার দিতে পারেনি, তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছিল, কিন্তু আওয়ামী লীগকেই তারা রিপ্রেজেন্ট করতেন। তারাও আসলে রাস্তায় নেমে এসছেন। এই রাস্তায় নেমে আসার ফলে আমরা এই আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। এখন হিন্দুদের উপরে যে আক্রমণটা হয়েছে, এই জন্যও শেখ হাসিনা দায়ী, কারণ গত 15 বছরে আমি দেখিনি সংখ্যালঘুদের
অধিকার নিয়ে কথা বলার আমি চেষ্টা করি, আমি দেশে থাকি না। যাদের আওয়ামী লীগের মানে যারা আক্রান্ত হয়েছেন তারা কেউ আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের কাছ থেকে সাহায্য পাননি, বরং তারাই লুটপাট করেছে। আমার কাছে অসংখ্য দলিল রয়েছে যে আওয়ামী লীগের, এমনকি আওয়ামী লীগের ভূমিমন্ত্রী জাবেদ, সে তার বাহিনী দিয়ে হিন্দুদের জমি জমা দখল করেছিল। তো হিন্দুরা আসলে আওয়ামী লীগের কাছে কোনোভাবেই নিরাপদ ছিল না। এইবার যারা আক্রমণ করেছে হিন্দুদের উপরে, এরা ধর্মীয় কারণে যতটা না আক্রমণ করেছে তার চেয়ে বেশি লুটপাটকারীরা, তারা জানে হিন্দুরা দুর্বল, তাদের এইভাবে আক্রমণ চালিয়েছে। এবং যারা ছাত্র আন্দোলন করছিল তারা আসলেই নবীন, বুঝতে পারেনি এই ঘটনা ঘটতে পারে। আমি যদিও কয়েকদিন ধরে বলে আসছিলাম, এই শেখ হাসিনার পদত্যাগের আগেও বলে আসছিলাম হিন্দুদের উপরে আক্রমণ হবে। তো সেটা শেখ হাসিনার পক্ষ থেকে হওয়ার সম্ভাবনা ছিল, তিনি এই ধরনের নাটক অনেকবারই মঞ্চায়িত করেছেন। তো তিনি যেহেতু করেননি, ভালো, তাকে ধন্যবাদ দিই। কিন্তু লুটতরাজকারী যারা আছে তারা এই কাজটা করেছে এবং এদের সবাইকে বিচারের আওতায় আনা হবে, এটা বিশ্বাস আমি করি। এবং যারা ছাত্রদের নেতৃত্ব দিচ্ছিল, সমন্বয়ক যারা, তারা বহুবার স্পষ্টভাবে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার জন্য ছাত্রদের নির্দেশ দিয়েছে। তারপরও অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনার জন্য আসলে রাজনৈতিক পরিস্থিতির চেয়েও বেশি একটা অতি ইসলামিক মাইন্ডসেট, যে আমি মুসলিম, আমি শ্রেষ্ঠ, আমি দুঃখিত, আমি এইভাবেই দেখেছি। অতি উগ্র মুসলিমরা তারা মনে করে যে এই দেশটা আসলে ইসলামিক আইনে তারা কায়েম করতে চায় এবং হিন্দুদের জন্য এরা পারছে না। এটা তাদের ধারণা। তাদের ধারণা যে এই দেশে যেহেতু ভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের জন্য খেলাফত প্রতিষ্ঠা করতে তাদের সমস্যা হচ্ছে। এই জেদ থেকেও হিন্দুদের উপরে অনেকে আক্রমণ চালিয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে শিক্ষা দীক্ষা এগিয়ে থাকার প্রবণতা দেখেছে, ছোটবেলা থেকে আমি দেখেছি তাদের মধ্যে, বিশেষ করে নারী শিক্ষার প্রতি জোর দেওয়া, যেটা মুসলিমদের মধ্যে খুব কম। তো এই অনেক কারণে হিন্দুরা যেহেতু অনেক জায়গায় চাকরি করেন এবং যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের দেখা যায় আওয়ামী লীগকে ভোট দিতে, তাই ধর্মান্ধ মুসলমানদের মধ্যে একটা বিকৃত চিন্তা এটা অনেকদিন ধরে তারা লালন করে যে হিন্দুদের আওয়ামী লীগ চাকরি দিয়েছে, যে ওই যে আওয়ামী লীগের আমলে চাকরি করেছো, চাকরি করে তুমি এই জিনিসগুলো অর্জন করেছো, এগুলো ভেঙে দেবো, এটা আমার দায়িত্ব। যেভাবে তারা গণভবন লুটপাট করেছে আমরা সবাই দেখেছি, যে লুটপাটকারীরা আসলে তাদের মধ্যে আপনি টুপিওয়ালা দেখবেন, তাদের মধ্যে আপনি ক্লিন শেভ লোকও দেখবেন, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আপনি দেখবেন, ধর্মের বলা ঠিক হবে না, মানে বিভিন্ন তাদের দেখে আমি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারিনি আসলে এরা কারা। জামাত শিবির অবশ্যই সন্ত্রাসী একটি সংগঠন, তাদের চিন্তা ধারণা, তাদের মনস্তাত্ত্বিক অবস্থা কি, এটা আমরা সবাই বুঝি। তারা তো ওঁত পেতে বসেছিলই। এই জামাত শিবিরকে সুযোগ কে দিয়েছে? শেখ হাসিনা শেষে এসে তাদেরকে নিষিদ্ধ করেছে। এর আগে কি করেছে? জামাত শিবির সহ হেফাজতের সাথে কম্প্রোমাইজ কে করেছে? এই হেফাজত, মানে এগুলো আসলে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সহজভাবে বললে, সামনে হিন্দু ধর্মাবলম্বীদের শুরু করে সকল ধর্মবর্ণের মানুষের আসলে সমান সুযোগ আছে বলে আমার মনে হয়। এখন বাকিটা পরিস্থিতির উপরে। আমরা তো এখন একটা ট্রানজিশন ফেজে আছি, ছিলাম না যে মানুষ এভাবে লুটপাট করতে পারে। হ্যাঁ আচ্ছা, তোমারও তুমি তোমার একটা পয়েন্ট খুব ইন্টারেস্টিং, তুমি এটা বললে যে হিন্দুদের যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের উপর ভরসাটা, সেটা কিছুটা মিসপ্লেসড, কারণ শেখ হাসিনার সময়ও হিন্দুদের উপর অনেক আক্রমণ হয়েছে। এই জামাতকে উনি ওনার পাওয়ারে থাকার শেষ সময়ে এসে উনি ব্যান করেছেন। হেফাজতের সঙ্গে ওনার যেটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। কিন্তু আমি একটা প্রশ্ন, এটা কঠিন প্রশ্ন কিন্তু এটা সহজ উত্তর নেই, আমি তাও জিজ্ঞেস করছি যে তুমি জামাত শিবিরের কথাও বললে, তো এখন যখন আওয়ামী লীগ, হাসিনা চলে গেছেন এবং আওয়ামী লীগকে একটা এক ধরনের যারা আওয়ামী লীগের লিডার বা ওয়ার্কার বা তোমার আওয়ামী লীগের সাপোর্টার, তাদের উপর দেশ জুড়ে আক্রমণ হচ্ছে, শুধু তো হিন্দুদের উপরে নয়। তো আওয়ামী লীগ এখন এই মুহূর্তের জন্য একটু পিছনে সরছে। এই যে সময়কালটা, এটা কি বাংলাদেশি হিন্দুদের জন্য ভালো না খারাপ, তুমি এটা কিভাবে দেখো? কারণ এখন তো জামাতকে ডিরেক্টলি আটকাবারও কেউ নেই। হিন্দুদের জন্য বা অমুসলিমদের জন্য বাংলাদেশ কোনো কালেই উপযোগী ছিল না, সবসময় খারাপ ছিল। কথা বলতে গেলে এখনো খারাপ থাকবে, তবে কতটা কম খারাপ হয় সেটা দেখার বিষয়। এবং জামাত শিবির প্রাথমিক পর্যায়ে যে তাণ্ডব চালিয়েছে তার কিছু প্রমাণ আমি দেখতে পেয়েছি, তারা এখানে যুক্ত ছিল, কিন্তু তারা ঠিক কতটা তাদের সেই ভয়াবহতা, সেই নৃশংসতা দেখাতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় না যারা আন্দোলনকারী তাদের মধ্যে কারোরই জামাত প্রীতি বা বিএনপি প্রীতি আছে। তারাই কিন্তু ট্রল করেছিল, একটা চিত্রকর্ম খুব ইয়ে ছিল যে যেখানে দেখা যায় খালেদা জিয়া তিনি সাজুগুজু করছেন। তো তখন এটা নিয়ে আন্দোলনকারী ছাত্ররা বলছিলেন যে সেজেগুজে লাভ নেই, রেডি হয়ে লাভ নেই, আপনাকেও চাই না। তো আসলে এই এই রাজনীতির যে আমাদের ভয়াবহ একটা
সময়ে আমরা দেখে এসেছি, আমাদের এই প্রজন্মের যারা 2000 সালের পরে যারা জন্মেছে তারাও যে ভয়াবহতা দেখেছে তা, সুতরাং এই কোনো একক দল সেভাবে নৃশংসতা চালাতে পারবে বলে আমার মনে হয় না। এটা তুমি এবং এই কারণে বলছো যে ছাত্ররা সামনে এসেছে এই মুভমেন্টে? ছাত্ররা সামনে আসে, তাদের মধ্যে সততা আছে। এবং কালকেও আমি দেখেছি যে যখন সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটেছে তখন সবাই সমস্বরে এই জায়গাগুলোতে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের কর্মীদের নিয়োগ করেছে। আমি যেটা আওয়ামী লীগের কাছ থেকে বা অন্য কোনো দলকে এই তাৎক্ষণিক এরকম অবদান রাখতে দেখিনি। তো এবং দেখুন, এত বড় একজন ডিক্টেটর শেখ হাসিনা, তিনিও কিন্তু ফল করেছেন সোশ্যাল মিডিয়ার কারণে, কোনোভাবেই লুকিয়ে রাখতে পারেননি কি হয়েছে। অতীতেও আমরা দেখেছি যে কি হয় হিন্দুদের সাথে, সেটা লুকানোর চেষ্টা করতো আওয়ামী লীগের লোকজন, আমি নিজে দেখেছি গত 15 বছরে। এবং হিন্দু ধর্মাবলম্বীদের মধ্য থেকে এই এই ভিডিও ফুটেজ বা প্রমাণ দেওয়ার সাহস করতেন না, আমাদের ব্যক্তিগতভাবে দিয়ে শর্ত দিয়ে দিতেন যেটা প্রকাশ করা যাবে না, যে কারণে আমরা জোরালোভাবে প্রতিবাদ করতে পারিনি। কিন্তু এখন মনে হয় সবার স্বাধীনতা থাকবে, সবাই ঘটনা ঘটবে কিন্তু সেই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আমি আশা করি, ভবিষ্যৎ বাকিটা বলে দেবে। তুমি স্টুডেন্ট প্রোটেস্টারদের উপর আস্থা রাখছো, কিন্তু আসাদ এটা বলা হচ্ছে যে এই প্রোটেস্টের মধ্যে জামাত শিবির ঢুকে পড়েছিল, না হলে ধরো এত আওয়ামী লীগের ওয়ার্কারকে খুন করা, পুলিশকে পুড়িয়ে মারা, এগুলো কারা করেছিল? এগুলো কি শুধুই মুভমেন্টটা ডিসক্রেডিট করার জন্য আওয়ামী লীগের লোককে মেরেছে? এটা কি তুমি বিশ্বাস করো না? এটা একটু স্ট্রেচ হয়ে যায় আর্গুমেন্টটা। আমার কাছে কখনোই মনে হয় না যে আওয়ামী লীগ নিজেরা এই মারামারি করেছে, যেমনটা আওয়ামী লীগ বলে থাকে আন্দোলনকারীদেরকে রাজাকার, যেমন আমাকেও বলেছে আমি নাকি জামাত শিবিরের দোসর, আওয়ামী লীগের খুব দায়িত্ববান লোকজন বলেছে। তো এটা যেমন একটা মানে আমি জানি না এই ধরনের কথাবার্তার কারণটা কি। ঠিক একইভাবে যারা বলেন যে আওয়ামী লীগ ঢুকে এগুলো পুড়িয়েছে, ভেঙে তারা এগুলো জামাত শিবিরের উপর চাপাতে চেয়েছে, এই মুহূর্তে তাদের এরকম কোনো আচরণ তারা করেছে বলে আমার মনে হয়নি। যেটা হয়েছে যে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে এতটুকু আস্থা ভরসার জায়গাগুলোর একটু যদি ব্যাকগ্রাউন্ড বলে, আমি 2018 সালে জেলে ছিলাম, তখন আমার চোখের সামনে দেখেছি যে কাদেরকে ধরে আনা হচ্ছে, তারা নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যুক্ত ছিল, কোটা সংস্কার, সেই 2018 সালের কথা বলছি। আমি তখন দুঃখজনকভাবে গোয়েন্দাদের ডিজিএফ এর কাছ থেকে গুম হয়ে আমি যেটাকে এখন ভারতের হোটেল বলা হয়, মানে ডিবি কার্যালয়ে গুম ছিলাম 3 দিন। তো তখন আমি দেখেছি আমার চোখের সামনে ছাত্ররা এসছে, হাত পা ভালো, তাদের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানি না, ফিরে এসছে হাতের নখ ছাড়া, 1-2 জন না, 10-12 জন। তাদেরকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে, তাদের সাথে আমি নিবিড়ভাবে কথা বলেছি, কারণ ওই জায়গাগুলো না খুব করুণ জায়গা, চারপাশে দেয়াল ছাড়া আর কিছু নেই, কেউ মিথ্যা ওখানে বলে না। এবং জেলখানা তাদের আমি পেয়েছি, কথা বলেছি, তারা কেউই রাজনীতি করে না। তো এই মানুষগুলোকে বিষিয়ে দিয়েছে আওয়ামী লীগ প্রতিনিয়ত। আজকে ছাত্রদের এই যে লক্ষ মানুষ এত বন্দুকের সামনে দিয়ে একদিনের মধ্যে চলে এসছে, আমরা রেসকোর্স ময়দানে অনেক কিছু দেখেছি, আমাদের ইতিহাসে দেখেছি, আমার চোখের সামনে কেন দেখছি? আপনার সাথে যেটা ঘটেছে সেটা কিন্তু ঘটনা, এই ঘটনার জন্য আপনার নিজের কোনো প্রমাণের দরকার নেই, আপনি জানেন কি ফেস করে এসছেন। যেমন এই যে ডিবি কার্যালয়ে খুন গুম কি হয় আমি তো নিজে দেখেছি। সুতরাং অন্যের সাথে যখন হয়, ভাতের হোটেলে নিয়ে যখন তাদের ছবি আপলোড করা হয় ভাত খাচ্ছে, তখন তো আমার মনে পড়ছে যে আমার সাথে কি করা হয়েছিল। তো এই ঘটনাগুলো আজকে যে কারণে ছাত্ররা প্রতিবাদ করছে, এই কথাগুলো সবার কথা, যে কারণে সবাই রাস্তায় নেমেছে। আমি কখনো দেখিনি রিক্সাওয়ালারা তাদের রিক্সা নিয়ে কখনো মিছিলে অংশগ্রহণ করেছেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়া, মানে স্বতঃস্ফূর্ত হয়ে। এই জিনিসগুলো আসলে সবাই রিলেট করতে পারছেন যে আমার সাথে কি হচ্ছে, ছাত্রদের সাথে কি হচ্ছে। সুতরাং এই পরিস্থিতিটা আসলে খুবই স্বাভাবিক ছিল, মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই গণমানুষের যে ন্যায্য আন্দোলন, এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমি নিজে দেখেছি অসংখ্য আওয়ামী লীগের সাপোর্টার, তারাও কিন্তু বিদ্রোহ করে এই আন্দোলনের সাথে যোগ দিয়েছে। কিন্তু তুমি এটাও বলছো যে কিছুটা পেনিট্রেশন জামাতের এই আন্দোলনের মধ্যে ছিল ছিল তারা ছাত্রদের বিভ্রান্ত সেভাবে না করলেও তারা যেটা করেছে, কিছু গুজব ছড়িয়েছে ছাত্রদের মধ্যে, এবং তারা হামলা ভাঙচুরে তারা সরাসরি যুক্ত ছিল। কারণ আমি তো দেখেছি ঝিনাইদহে একজন আওয়ামী লীগের স্থানীয় নেতাকে বীভৎসভাবে পুড়িয়ে একটা ভাস্কর্যের মধ্যে ঝুলিয়ে দিয়েছে, এবং তারা স্লোগান দিচ্ছে তারা জামাত শিবির, এবং তাদের চেহারা, তাদের অবয়ব বলে দিচ্ছে তারা জামাত শিবির। এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারে। কিন্তু এই মুহূর্তে ছাত্রদের সবচেয়ে বেশি সাহায্য যারা করেছে আমার কাছে মনে হচ্ছে সেই ব্যক্তিরাই সারা জীবন আওয়ামী লীগকে সাহায্য করেছে, যারা হচ্ছে যে বুদ্ধিজীবীদের একটা বড় অংশ, যারা কিনা আবার ব্যক্তি জীবনে খুব ভালো মানুষ। আমি সেরকম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে অসংখ্য মানুষকে চিনি যারা কিনা ব্যক্তিগত পর্যায়ে সৎ এবং অন্যকে সৎ বুদ্ধি দিতে চান। এই ব্যক্তিদেরকে আওয়ামী লীগ সবসময় উদ্যোগ, মানে তাদেরকে কোনো পাত্তাই দেয়নি।
সৎ মানুষের কাছ থেকে সৎ পরামর্শ আওয়ামী লীগ কখনো নেয়নি। মানে এই গত 15 বছরে যেটা আগে আওয়ামী লীগ নিয়েছে, আপনি দেখবেন বিভিন্ন সংকটে আওয়ামী লীগকে সৎ বুদ্ধি দিয়ে এই মানুষগুলোই, মানে এইরকম মানুষগুলোই কিন্তু আওয়ামী লীগকে বাঁচিয়েছে। আজকে বুদ্ধিজীবীদের মধ্যে কাদের দেখতে পাচ্ছি? আমাদের খুবই শ্রদ্ধেয় আমাদের ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার, তিনি রাজাকার শুনেই খেপে গিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে ফেলেছেন। শিক্ষার্থীদের কাছে তিনি কিন্তু খুব জনপ্রিয় একজন শিক্ষক, তো তাকে জঘন্যভাবে প্রত্যাখ্যান করেছে। কারণ এর আগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবি শিক্ষার্থীদের যে ভিসিকে প্রত্যাহার করা, যিনি কিনা একজন আওয়ামী লীগের স্পষ্ট, আমি শব্দটা বলতে খারাপ লাগছে, তিনি একজন শিক্ষক, তিনি আওয়ামী লীগের মানে ছাত্ররা তাকে বলতো মানে খুব নিম্নমানের দালাল বলতো, এটা আন্দোলনে তারা বলেছে। সেই ভিসিকে রক্ষা করেছেন কিন্তু এই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, তিনি ছাত্রদের সাথে মিথ্যা কথা বলেছেন, গেছেন গিয়ে বলেছেন হ্যাঁ আমি সরকারের সাথে কথা হয়েছে, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, দেওয়া হয়নি। ছাত্ররা সেখান থেকে তাকে একজন মিথ্যুক হিসেবে, এই যে বুদ্ধিজীবীরা যারা এখন আওয়ামী লীগের কাছে আছেন, তারা তোষামদ, আমি জানি না ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল কি করেছেন, কিন্তু তোষামদ এবং মানে কাল্পনিক একটা মানে একটা মানে অবয়ব তৈরি করেছেন শেখ হাসিনার কাছে, যেটার ফলাফল শেখ হাসিনা তার এই গত 1 মাসের স্টেটমেন্টগুলোতে দিয়ে গেছেন। তিনি কোনো সৎ মানুষের পরামর্শ নেননি বলে সেই মানুষগুলো আসলে এই ছাত্রদেরকেই বুদ্ধি দিয়েছে। নইলে আপনি দেখুন বাংলাদেশে অনেক রাজনীতিবিদদের আন্দোলন শুরু হয় বাইতুল মোকাররমের সামনে থেকে বা কোনো মসজিদের সামনে থেকে। এই আন্দোলনগুলো চলমান থাকা অবস্থায় 2টো শুক্রবার গেছে। শুক্রবার কি হয় সেটা আমরা জানি বাংলাদেশে। কোনো ছাত্ররা কিন্তু কোনো মসজিদের সামনে থেকে স্লোগান দেয়নি, তারা কোথা থেকে দিয়েছে? শহীদ মিনার থেকে। আপনাকে বুঝতে হবে শহীদ মিনার থেকে তারা স্লোগান নিয়ে এসছে, এটা আমাদের অস্তিত্ব, আমাদের এই 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 স্পিরিটের উপর দাঁড়িয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই আদর্শের উপর দাঁড়িয়ে আমাদের ভাষার জন্য আমরা লড়েছি। 52-এর সেই ভাষা আন্দোলন কোথায়? আমরা আসলে অসাম্প্রদায়িক চেতনা, আমরা সবাই এই জিনিসটাতে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হই। এই যে ছাত্রদেরকে শহীদ মিনার থেকে, যদি কেউ অনেকের হয়তো মনে হয়েছে যে না আমরা এই জায়গা থেকে দেব, এই মানুষগুলোকে সংগঠিত করেছে কারা? তাদের এই যে দফাগুলো লিখে দিয়েছে কারা? আমার কাছে মনে হচ্ছে যে বুদ্ধিজীবীরা দিয়েছেন তারা আসলেই আওয়ামী লীগের কাছ থেকে লাঞ্ছিত, অপমানিত এবং আরো অনেক মানে ক্ষতি তাদের আমি হতে দেখি। তো সুতরাং আওয়ামী লীগের যেই ব্যক্তিগুলো আওয়ামী লীগের সাথে ছিলেন সেই ব্যক্তিগুলোই কিন্তু এখন ছাত্রদের সাথে ছিলেন। অর্থাৎ বুদ্ধি ভিত্তিক জায়গা থেকে বা চিন্তার জায়গা থেকে আওয়ামী লীগ পিছিয়ে গেছে, কারণ সে তার মানুষগুলোকেই সে এক প্রকার লাথি মেরে সরিয়ে দিয়েছে। আচ্ছা, শেষ 3টে প্রশ্ন করি, ছোট ছোট উত্তর দিও। একটা হচ্ছে কারণ সময়ের একটা ব্যাপার আছে, একটা হচ্ছে এই যে এটা একটু বিশ্বাস করা মুশকিল যে ধরো একটা স্টুডেন্ট কোটা প্রোটেস্ট, সেটা ভায়োলেন্টলি শেখ হাসিনা দমন করলেন এবং সেই প্রোটেস্টটা বেড়ে গেল, এবং এত বেড়ে গেল তখন উনি ইন্টারনেট বন্ধ করে দিলেন। তারপরে প্রোটেস্টাররা আরো বেরিয়ে এলো রাস্তায় এবং উনি শেষ অবধি চলে গেলেন। এটার পিছনে কি কোনো বিদেশি শক্তি কাজ করেছে? তোমার কি মনে হয়? অবশ্যই বিদেশি শক্তি তো অবশ্যই কাজ করেছে, কিন্তু আমি যেটা বলতে চাই, সরাসরি আমার কাছে কোনো প্রমাণ নেই, আমার মনে হয়েছে যে এটা একটা খুব শক্তিধর দেশ এটার পেছনে আছে, এবং রাশিয়া এই বিষয়ে সতর্ক করেছিল। কিন্তু আমি একটু বললাম না যে আওয়ামী লীগ যেখানে সতর্ক হওয়ার কথা ছিল সেই জায়গাগুলোকে খুব বাজেভাবে প্রত্যাখ্যান করেছে। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনি কি বলেছিলেন এই রাশিয়ার প্রসঙ্গে? তিনি খুব হেসে উড়িয়ে দিয়েছেন যে না না, মানে তারা কিন্তু মানে আমি মনে করি যে আমার ভুল, অন্য কেউ কলকাঠি নাড়লো, এটাতে আমি খুব একটা বিশ্বাস করি না। যেমন বাংলাদেশের অনেক উগ্রগোষ্ঠীরাই মনে করে যে ভারত আমাদের এই নিয়ে গেল, সেই করলো, এই পাঠিয়ে দিল, এগুলো একটা জায়গা থেকে যে আচ্ছা এটা হলো, আমি মনে করি এটা ভুলটা আমার দেশে অন্য কেউ এসে চক্রান্ত করবে এবং আমি সেই পথ তৈরি করে দেবো। দেখুন সোশ্যাল মিডিয়ায় আপনি যেটা বলছিলেন যে ইন্টারনেট বন্ধ করে দিতে হলো, কি পরিমাণ ইসলামিস্টদের কাছ থেকে গুজব এইবার ছড়ানো হয়েছে। আওয়ামী লীগ 1 লক্ষ সাইবার যোদ্ধা বানাচ্ছে, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা দিয়েছে। এত চাটুকার, তারা কিন্তু এই গুজব বন্ধে কোনো ভূমিকা রাখতে পারেনি। তারা করেছে কি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, যেটা আসলে বুমেরাং হয়েছে। নিশ্চয়ই আপনি চাইবেন না আপনার দেশের কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খুব এক্সট্রিম কিছু না হলে ইন্টারনেট বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ক্ষতিটা আবার আরো একটা দুঃখজনক বিষয়, তার সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে সেই আওয়ামী লীগের পেজ থেকে প্রতিনিয়ত পোস্ট করা হচ্ছে, যখন পুরো বাংলাদেশে ইন্টারনেট বন্ধ, মানে ব্রডব্যান্ড থেকে শুরু করে মোবাইল ইন্টারনেট সব। আমরা দেখতে পাই জুনায়েদ পলক তিনি ফেসবুক বন্ধ করে দিয়ে প্রতিনিয়ত ফেসবুক চালিয়ে গেছেন। আর সাবেক একজন মন্ত্রী আব্দুল জব্বার
তিনি ফেসবুক চালিয়ে মানে ভিপিএন কিনেছেন, কিনে ফেসবুক চালাচ্ছেন, সেটার আবার তিনি তার ভেরিফাইড পেজ থেকে ঘোষণা দিচ্ছেন। এই যে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করে দেওয়া, যে তুমি রাজা, আমাকে তুমি প্রজা বানিয়ে রেখেছো, তুমি খাবে আমাকে খেতে দেবে না, এই যে তুমি আমি, এইটা শেখ হাসিনা নিজে এই এই অনেকদিন ধরে তো তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে বিষিয়ে তুলেছিলেন, কিন্তু এই এক মাসে এত দ্রুত পতনটা কেন? তিনি একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন তুমি আমি, তুই এবং আমি, এইভাবে তিনি আচরণ করেছেন ছাত্রদের সাথে, সকল শ্রেণী পেশার মানুষের সাথে। লাস্ট দুটো প্রশ্ন আসাদ। প্রথমত আমরা ডিসকাস করলাম যে ছাত্র আন্দোলনের মধ্যে যেটার একটা সৎ উদ্দেশ্য ছিল, জামাত শিবিরের লোক ঢুকে পড়েছিলেন। এবার তোমাদের দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, ফর্ম হবে খুব শীঘ্রই, এবং তারপরে ইলেকশন আসবে, এবং সেই ইলেকশনে আওয়ামী লীগের এখন যে অবস্থা, এটা একটা পসিবিলিটি যে বিএনপি ক্ষমতায় আসতে পারে। যে অপশনগুলো আছে তার মধ্যে বিএনপি ক্ষমতায় আসতে পারে। দেখো, ছাত্ররা তো দল করে ইলেকশন লড়বে না। এই ইন্টারিম গভর্নমেন্টে ছাত্রদের মতামত, ছাত্র নেতাদের মতামত নেওয়া হতে পারে, কিন্তু ইভেনচুয়ালি ধরো যখন ইলেকশন হবে দেশে, তখন বিএনপি আসার একটা চান্স আছে। এখন যদিও ছাত্ররা বলছে যে না, আমরা বিএনপি কে চাই না, জামাতকে চাই না, আপনারা আলাদা থাকুন, সে খালেদা জিয়া আপনি রেডি হবেন না। কিন্তু যখন ইলেকশন হবে, যখন ধরো যে পলিটিক্যাল অপশনস গুলো তোমাদের দেশের মধ্যে আছে, যখন সেটা লাস্ট ইলেকশনে বিএনপি পার্টিসিপেট করেনি, তো এবার ধরো বিএনপির সঙ্গে জামাতের তো একটা কোয়ালিশন ছিল 2001-এ, সেই ক্ষমতা বাংলাদেশে আসার পরে সাংঘাতিক ঘটনা ঘটেছে, তুমি জানো সেগুলো। তো তুমি এই ব্যাপারটা নিয়ে কিছু বলবে, যে ধরো জামাত কি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে, ধরো কোয়ালিশনের থ্রুতে বা কোনো বাইরে থেকে আউটসাইড সাপোর্ট দিয়ে বাংলাদেশে? হ্যাঁ, পারেন। এবং সেটা তোমার জন্য একটা চিন্তার, তোমার জন্য, তোমার দেশের জন্য একটা চিন্তার কারণ? আমি তো এই বিষয় নিয়ে অনেকদিন ধরে চিন্তিত, যে কারণে তো শেখ হাসিনার পতন আমিও চেয়েছি। কারণ হাসিনা শেষ সময় এসে জামাত নিষিদ্ধ, এবং তার নিয়োগ করা সেনাপ্রধান, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রথম যে নামটি নিয়েছেন, খুব শ্রদ্ধার সাথে খেয়াল করবেন, জামায়াতের আমির এসেছেন, মামুনুল হকের মতো সন্ত্রাসীকে তিনি ডেকেছেন। তো তার সেনাপ্রধান এইভাবে তাদেরকে সম্মানিত করেছে। একটি নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের লোকজন কি করে মানে মানে এটা খুবই হাস্যকর। এবং শেখ হাসিনা এটা দায়িত্ব নিয়ে করেছেন। জামাতের লোকজন ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, তাদের এই ব্যবসা করা, তাদের সিন্ডিকেট তৈরি করার জন্য আওয়ামী লীগ সুযোগ করে দিয়েছে, কারণ তারা মিলেমিশে ব্যবসা করেছে। এইখানে আসলে আমরা যখন জামাত ক্ষমতায় ছিল তখন কড়া সমালোচনা করতে পেরেছিলাম। এখন আওয়ামী লীগের ব্যানারে জামাত ক্ষমতায় ছিল, এই যে গত 15 বছর যে জামাত ক্ষমতায় ছিল না, এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। অবশ্যই জামাত ক্ষমতায় ছিল, তারা সামনে ছিল না। যদি তারা সামনে না থাকে, আমাকে একটা কথা বলুন, এই 15 দিনের আন্দোলনে জামাত এত তাণ্ডব চালায় কিভাবে চালায়? তাদের এই রাজনৈতিক শক্তি কিভাবে ছিল? আপনার দেশে যদি জঙ্গি গোষ্ঠী বা এরকম কোনো সন্ত্রাসী সংগঠন মানে এরকম অস্ত্র সংরক্ষণ করতে পারে, ফুলে ভেপে থাকতে পারে, এই ব্যর্থতা কি আপনার দেশের সরকারের, নাকি ওই কোথাকার চায়নার, নাকি পাকিস্তানের? এই ব্যর্থতা কার? অবশ্যই আপনার দেশের সরকারের। আপনি আপনার দেশে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করেছেন, তাদের ফুলে ফেপে উঠতে দিয়েছেন, আপনি আপনার ব্যানারে দিয়েছেন তাকে। এই যে অনেকে বলা হয় হাইব্রিড লিগার, আওয়ামী লীগের ভিতরে অসংখ্য জামাতের কর্মীরা, আমি যাদেরকে ছাত্র রাজনীতি করতে দেখেছি, যারা জামাত করতো তারা আওয়ামী লীগার। তাদের ব্যাপারে বলতে গেলে দেখা গেল যে আমাকেই উল্টো, মানে এগুলো আমি কাকে বলবো? আওয়ামী লীগের লোকজন কি জানে না? এই গত ইলেকশনে মানে এমপির আসন বিক্রি করা হয়েছে 1000 কোটি টাকা, এক একটা আসন বিক্রি করা হয়েছে। ভোট হবে না তো সবাই জানে, আসন বিক্রি করা হয়েছে। আওয়ামী লীগের যোগ্য লোকরা আসন পাননি। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এই 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 মানে একটা ভয়াবহ মাফিয়া তন্ত্র ছিল। আমরা সামনে কিছুই দেখতে পারিনি, সবকিছুই হয়েছে ভেতরে ভেতরে, বিভিন্ন ব্যানারে হয়েছে। সো এই জামাত ইসলাম সামনে ক্ষমতায় আসবে, বিএনপি আসতে পারে, গণতান্ত্রিক উপায়ে যদি জামায়াত কেন, যে কেউ আসুক, যদি মানুষ তাদের ভোট দেয়, আমি তো অবশ্যই সেই মানুষের ভোটাধিকারের পক্ষে। ব্যক্তিগতভাবে আমি জামাতকে তো পছন্দ করিই না, বিএনপিকেও পছন্দ করি না, তাদের আমি একজন কড়া সমালোচক। বিভিন্ন কারণে তাদেরকেও আমার মনে হয় যে অন্ততপক্ষে জামাতের মতো না হলেও কাছাকাছি একটা সংগঠন, এবং তারা আমাদের দেশকে সন্ত্রাসের কাজে নিযুক্ত করেছিল। এই বাবরকে আমি জেলে রেখেছি, তার দীর্ঘ কথাও আমি শুনেছি। লুৎফুজ্জামান বাবর, যে কিনা এই 10 ট্রাক অস্ত্র মামলা, ভারত আমার প্রতিবেশী দেশ, সেই দেশের নিরাপত্তা আমারও দায়িত্ব। আমরা প্রতিবেশীর সাথে মিলেমিশে না চললে আমরা অবশ্যই খারাপ থাকবো। আমি কি করে ভারতে অস্ত্র পাঠাই তার দেশে সন্ত্রাস ছড়ানোর জন্য? তো বিএনপি তো অবশ্যই একটা ওইরকমই কাছাকাছি একটা সন্ত্রাসী সংগঠন। আমার দেশকে কেন
ভারতের, পাকিস্তানের বা চায়নার, আমেরিকার রুট হতে দেবো? আমার দেশে বিভিন্ন দেশ থেকে জঙ্গিদের জন্য অস্ত্র আসবে, আমি সেটাকে সাপোর্ট করব, আমি পাঠাবো? তো আমার দেশের জন্য তো তো সে কখনোই নিরাপদ না। তো আমার কাছে মনে হয় আসতে পারে, আপনার এই ইয়ের উত্তর যে হ্যাঁ আসতে পারে, এবং সেই সম্ভাবনাটা অনেকটাই। শেষ দুটো প্রশ্ন, কুইক প্রশ্ন। তুমি আওয়ামী লীগ খুব সুন্দরভাবে বললে আওয়ামী লীগের হিপোক্রেসিটা, এবং এইটাও যে আওয়ামী লীগ মানে জামাতকে আটকে রাখা নয়, জামাত আওয়ামী লীগের সময়ও জামাত ছিল তোমার মতে, হুম, কিন্তু মানে জামাত বারবার পাবলিকলি বলেছে যে তারা বাংলাদেশে ম্যানমেড ল চায় না, তারা সারিয়া ল চায়। হুম। তো এখন যদি জামাত সামনে আসে কোনোভাবে ইলেকশনের মাধ্যমে, তোমার মনে হয় যে বাংলাদেশে ওপেনলি সারিয়া ল হবে? এরকম এরকম কি একটা ফিউচার আমরা দেখতে পারি, আমি তো এই যেখানে ধর্মভিত্তিক ধরো যে হিন্দুদের দলগুলো আর আছে, কোনো থাকার জায়গা হবে না, এবং আর ইভেন ইভেন মুসলমানদেরও বলে দেওয়া হবে তাদের কিভাবে থাকতে হবে? এরকম একটা না ফিউচার কি তুমি বাংলাদেশে দেখতে পাও? না আমার মনে হয় ধর্মভিত্তিক যে কটা দল এবং দলের যারা প্রধান আছেন, আমি মোটামুটি সবাইকেই কোট করে বলতে পারি যে এরা এক একজন আহ, খুব বড় মাপের বাটপার। খুবই, মানে তারা এত বড় বড় এক একজন সুবিধাবাদী। আপনি দেখেন এই আন্দোলনে ইসলামিক দলগুলোর কোনো নেতা কিন্তু সামনে ছিল না, এমনকি তাদের কর্মীরা তাদের ছাত্রদেরও আনেনি, কারণ এরা সুবিধাবাদী। এরা সবসময় ক্ষমতাবানদের কাছে তারা পুঞ্জীভূত হয়ে থাকতে চায়, যতটুকু চিৎকার করে সেই চিৎকারটুকু আসলে ওপর থেকে অনুমতি নিয়েই চিৎকার করে। আপনি দেখেন মামুনুল হকের চিৎকারে ধোলাই পাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য বসেনি। আরে আজকে যখন ভাস্কর্য ভাঙা হচ্ছে অনেকে কান্নাকাটি করছেন, ভাস্কর্য তো প্রথম ভেঙেছেন শেখ হাসিনা। এই মৌলবাদীদের তোপের মুখে বা তাদের দাবিতে শেখ হাসিনা তার বাবার বৃহৎ একটা ভাস্কর্য সেখানে বসাতে সাহস করেননি। এটা মৌলবাদীদের এটা তো কোন, তিনি এটা কবে হয়েছিল এ- এই ঘটনাটা এটা তোমার মনে আছে? খুবই আলোচিত ঘটনা। এটা এটা এই তো পদ্মা সেতু হওয়ার উদ্বোধনের পরে পরে পদ্মা সেতুর যে ঢাকা এসে যে যে জায়গাটা যুক্ত হয়েছে, সেই জায়গাটা মানে ধোলাইপাড়, আপনি সার্চ করে পারবেন ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য, বৃহৎ এক ভাস্কর্য চায়না থেকে সেটা বানিয়ে আনা হয়েছিল। এবং সেটা নিয়ে এই হেফাজত থেকে শুরু করে এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার চিৎকার করলো চরমনাই, হেফাজত, এগুলোর প্রশ্রয় শেখ হাসিনা দিয়েছেন। তিনি ধর্মভিত্তিক দল তো নিষেধ করেননি। আমাদের মুক্তিযুদ্ধের প্রধান প্রধান শর্তগুলো কি? আমরা তো ৭২-এর সংবিধানের জন্য আমরাই বলেছি, কোনো আওয়ামী লীগের লোকজন ৭২-এর সংবিধানে যেতে চাননি, শেখ হাসিনা নিজে যাননি, তার ক্ষমতা ছিল, তিনি স্যাটেলাইট পাঠাতে পারেন, তিনি ৭২-এর সংবিধানে ফিরতে পারেন না। তিনি তো কোনো কিছুই নিষিদ্ধ করেননি। নারীদের সমতার জন্য তিনি কথা বলেছিলেন সেই টার্মে, কিন্তু পরে তো এসে তিনি নারীদের সমতা তিনি নিশ্চিত করেননি, হেফাজতের দাবিতে তিনি করেননি। তো শেখ হাসিনা তো নিজেই মানে এগুলো করেছেন। এই ক্ষেত্রে আসলে উত্তরটা মানে জামাত শিবির আসলে শরিয়া, আমি মনেই করি না তারা শরিয়া বিশ্বাস করে। জামাত শিবিরের লোকজন তাদের ছেলে মেয়েদের দেখবে না বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। হ্যাঁ, তো তারা তারা নিজেরাই বিশ্বাস করে না। আমি জামাত ইসলামের অনেক নেতা কর্মী, আমি যখন জেলে ছিলাম, আমি তাদের মধ্যে অনেক নাস্তিক নেতা পেয়েছি। আমি জিজ্ঞেস করেছি আপনি নাস্তিক হয়ে কেন? ধর্মভিত্তিক দল। যে এটা আমার রাজনৈতিক মতাদর্শ, এটা আমার রাজনীতি, এটা আমার তো ধর্মভিত্তিক দল না। যে আপনারা বলেন তো, তো উনি বললেন যে একটা উদাহরণ ভালো দিয়েছিলেন যে ইসলামী ব্যাংক আর অন্য কোনো ব্যাংকের সাথে কোনো পার্থক্য আছে? সুদ আর মুনাফা ছাড়া পার্থক্য নেই তো। সব ব্যাংক যেভাবে সুদ ঘুষ, আমরাও তাই। আমাদের ব্যাংক লাগবে, ব্যাংক ছাড়া আমাদের ইয়ে। উনি খুব খোলামেলা বলছিলেন, যে কারণে আমি ওনার নামটা বলছি না। তো ব্যাপারটা হচ্ছে যে জামাত ইসলাম আসলে কখনোই সরিয়ে আসবে না। এবং হিন্দুদের উপরে যে নির্যাতন নিপীড়ন এই বিষয়গুলোতে আসলে এই বিষয় কোনো সরকার আসলেই এগুলো থামবে না। বা কোনো সরকার যদি এখানে জামাত না আরও কেউ আসে, আমরা সাধারণ মানুষরা যদি ভোকাল থাকি, তাহলে এই ঘটনাগুলো ঘটে না, এটা হতেই পারে না। এবং বাংলাদেশের হিন্দুদের আরেকটা বড় ভুল যেটা তাদের ভুলে যেতে হবে, তারা এটা আসলে মুসলিমদের কাছ থেকে শিখেছে। একটু উদাহরণ যদি দেই, আহ, যখন ইসরায়েল ফিলিস্তিনের ইস্যু আসে বা হামাস সন্ত্রাসী হামাস হামলা করে, ইসরায়েল পাল্টা হামলা করে, তখন কিন্তু বাংলাদেশ সরাসরি হামাসকে না বললেও এই ফিলিস্তিনের পাশে আছে বলে বিবৃতি দেয়। সকল মুসলিম দেশ মুসলিম উম্মার টানে আরেক মুসলিম দেশের পাশে দাঁড়ায়। এটার কারণ কি? ইসলামিক এই এই যে রাজনৈতিক চেতনা থেকে যে আমার আরেক মুসলিম ভাই মরছে। তো এটা প্রত্যেকটা দেশের মুসলমানরা বিশ্বাস করে, সে যে দেশেই থাকুক না কেন। অন্য কোনো দেশে মুসলিমরা আক্রান্ত হলে বা কোনো কারণে পরাজিত হচ্ছে দেখলে তারা এগিয়ে আসার চেষ্টা করে, অর্থ, ক্ষমতা, অনেক কিছু দিয়ে। একইভাবে বাংলাদেশের হিন্দুরা মনে করে ভারত তাদের রক্ষা করবে। এই যে একটা ভুল ধারণা যে ভারত হিন্দুদের রক্ষা করবে। হ্যাঁ, ভারতের আসলে সাংবিধানিক অবস্থান কোথায়, অন্য দেশের ব্যাপারে কিভাবে ভারত কতটুকু নাক গলায় বা গলায় কিনা,
এটা আমরা জানি, হ্যাঁ, এটা তো বাস্তবতা। হিন্দুরা ভাবে কি বাংলাদেশের কিছু হলে ভারত এসে এটার জবাব দেবে, এটাতে কোনোদিন এটা প্র্যাকটিক্যাল না। বাংলাদেশের হিন্দুদেরকেই দাঁড়াতে হবে, বাংলাদেশের মুসলিমদেরকেই দাঁড়াতে হবে, যারা আসলে সত্যিকার অর্থে একজন মানুষ, ধর্ম বর্ণ সব কিছুর পরে তিনি একজন মানুষ যার মধ্যে মনুষ্যত্ব আছে। সে যদি সামনে দাঁড়ায় তাহলে এই অন্যায়, সে জামাত শিবির হোক, স্বয়ং আল কায়দা চলে আসলো এই বাংলার মানুষকে মানে টপকে আমার সহনাগরিকের উপর কেউ অত্যাচার করবে, এটা অসম্ভব। আমি দুঃখের সাথে বলতে হয় যে পাহাড়ে মিলিটারিরা যা করছে আমাদের পাহাড়ি আদিবাসীদের সাথে, এটা নিয়ে তো আমি বাঙালি হিসেবে গর্ববোধ করতে পারি না। আমি বলিও না আমি বাঙালি, আমি বাংলা ভাষী, এবং আমি দুঃখিত আমি একজন মানে এই যে ওইভাবে জাতিগতভাবে বাঙালি, এবং আমি বাঙালি হয়ে অন্য একটা জাতিগোষ্ঠীর উপর নির্যাতন চালাচ্ছি। সুতরাং নির্যাতন থামাতে গেলে আমার মনে হয় কোনো রাজনৈতিক দল ইস্যু নয়, আমাদের যারা সচেতন আছেন তারা 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 প্রতিবাদ করলে এটা হবে না। তুমি আমাকে খুব ভালো হেডলাইন দিলে যে হিন্দুরা, আওয়ামী লীগ হিন্দুদের বাঁচায়নি, আর আওয়ামী লীগ হিন্দুদের পাশে কখনো দাঁড়ায়নি, আর বাংলাদেশি হিন্দুদের ইন্ডিয়ার দিকে তাকানো বন্ধ করে নিজের দেশের দিকে তাকানো দরকার। এটা তো হেডলাইন, পুরো সারমর্ম এটাই। লাস্ট প্রশ্ন, আসাদ নূর কি এবার বাংলাদেশে ফিরে যেতে পারবে? আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আমার মাতৃভূমিতে ফিরতে চাই, সেটা আজ হোক কাল হোক 1 ঘন্টা পরে হলে আমি রাজি। কিন্তু যদি সুনিশ্চিত মৃত্যুর বিষয় থাকে তাহলে নিশ্চয়ই আমি এটা আমার বিরক্ত হবে না, বোকামি হবে। আমি এই আন্দোলনে আমার মনে হয়েছিল যে আমি যদি ঢাকার রাজপথে থাকতে পারতাম এই এই ইতিহাসের সাক্ষী হতাম। আমি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছি, আমার বাবার বাড়ি গোপালগঞ্জ, মানে বাবার বাড়ি বললাম এই কারণে মা বাবা দুজনেই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং পিতৃ পরিচয় আমার কাছে নয়, মায়ের অবদান সবচেয়ে বেশি মনে হয়, তিনি আমাকে গর্বে ধারণ করেছেন। তো যাই হোক, তো যেহেতু ছোটবেলা থেকে বাবার মানে পরিবারের লোকজনদেরকে আওয়ামী লীগের প্রতি কতটা প্রেম ভালোবাসা দেখেছি, হেরে গেলে কাঁদতে দেখেছি, জিতলে আনন্দিত হতে দেখেছি। আমার বাবাকে স্কুল শিক্ষকতা করতেন, তিনি কখনো ভোট দিতে পারেননি, মানে ইলেকশনের ডিউটি থাকতো বলে, সেটা নিয়ে তার আফসোস দেখেছি, দুঃখ বেদনা দেখেছি। সেই হিসেবে আওয়ামী লীগের প্রতি আমার খুবই সফট কর্নার ছিল। কিন্তু আমার মনে হচ্ছে এই ইতিহাসে যদি আমি আওয়ামী লীগকে পরাজিত করার জন্য থাকতে পারতাম, মানে আওয়ামী লীগ নামে নয়, এই তাদের এই স্বৈরাচারী আচরণের কারণে ব্লাইন্ডলি আমি আওয়ামী লীগকে সমর্থন করতে পারি না। তো আমার ইচ্ছে ছিল, এবং আমৃত্যু আমি আমার নাগরিকত্ব বদলাবো না কোনোদিন, পৃথিবীর কোনো দেশের নাগরিকত্ব আমি নেব না যদি আমার নাগরিকত্ব হারাতে হয়। এমন যদি কোনো দেশ হয় যে আমি দ্বৈত নাগরিকত্ব পাচ্ছি সেটা অন্য জিনিস, আমি নাগরিকত্ব হারাবো না, কারণ আমি আমার দেশে ফিরতে চাই, এবং আমি আমার দেশে আমি যে ওই দেশের নাগরিক এটা খুব গর্ব করে বলতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত আমি এটা চাইবো, এবং এই জন্যই আমি আজ পর্যন্ত এই অ্যাক্টিভিজম যে করছি, অনেকেই দেখছেন যে মৃত্যু নানান ধরনের প্রতিকূল অবস্থায় দিন কাটাতে হচ্ছে, তারপরে আমি কখনো খেই হারিয়ে ফেলছি না। এখন পর্যন্ত আমি শক্তিটা পাচ্ছি ভেতর থেকে একটাই কারণে, যে আমার দেশটাকে আমি পরিষ্কার করতে হবে, নাহলে আমি ফিরবো কি করে। এই যে আজকে গণ আন্দোলনকে আমি সমর্থন করেছি কেন, এটা একটা উন্মোচন, হ্যাঁ, এটা একটা মানুষের স্বাধীনতার একটা সম্ভাবনা, যেটা আওয়ামী লীগ 15 বছরে দেয়নি। আমাদের কারোরই আওয়ামী লীগের উপরে আর আশা ভরসা কিছুই ছিল না। আমরা কখনোই এই পরাধীনতা চাই না। আমি চাই আমার মতো যারা মানুষ আছেন তারা স্বাধীনভাবে কথা বলতে পারবেন। আমি তো মাদ্রাসায় গিয়ে আমি চাই ইমামদের সাথে বসে খাবার খাবো, রোজায় ইফতারি করবো তাদের সাথে বসে, এবং আমার যে সমালোচনার জায়গাগুলো ছিল সেগুলো তাদের মসজিদে বসে সমালোচনা করব। আবার তারা আমার ঘরে এসে খেয়ে যাবেন। আমার হিন্দু ভাইদের উপরে কোথাও কেউ কটু কথা বললে আমি গিয়ে সেখানে ঢাল হয়ে দাঁড়াবো, কেউ কথা বললে সেখানে আমি দাঁড়াবো, এটা আমি দাঁড়াতে চাই। সেই দাঁড়ানোর জন্যই আমি আমার দেশে ফিরতে চাই। আমার দেশের যারা ভেঙেছে, আমি থাকলে আমি চেষ্টা করতাম সেই ভাঙাটাকে জোড়া লাগাবো। এটা আমার দেশ, আমার দেশের মানুষের মেহনতি সব শ্রেণীর মানুষের ট্যাক্সের টাকায় প্রত্যেকটা ইট। আমি ভারতবর্ষে থাকাকালীন সময় দেখেছি একজন, মানে বিভিন্ন স্টেটে দেখেছি একজন খুব খেটে খাওয়া মানুষ, তার কাছে টাকা পয়সা অত ভালো করে নেই, তার পকেটে একটা টিকিট আছে। আমি হাজারো মানুষকে এই কথাটা জিজ্ঞেস করেছি যে আপনি তো টিকিট না কাটলে হতো, জরিমানা দেওয়ার তো টাকা আপনার কাছে নেই। বলছে আমি যদি ট্রেনের এই রেলের টিকিট না কাটি তাহলে আমার এই রেল চলবে কি করে, আমি তো সরকারকে টাকা দিচ্ছি। এই দেশপ্রেম, এই জিনিসগুলো আমি প্রয়োগ করতে চাই আমার দেশে, এই জন্য আমি ফিরতে চাই। অনেকক্ষণ সময় দিলে আসাদ, অনেক প্রশ্নের উত্তর দিলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং আমার এই কথা শোনার জন্য। থ্যাংক ইউ আসাদ। আসাদ নূরের বক্তব্য শোনার পরে আমার প্রথমেই যেটা বলতে ইচ্ছা করছে যে স্বাধীন দেশ, যেহেতু দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ সেটা মনে করে, জনতা মনে করে, তো সেই জন্য স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষের জাতপাত নির্বিশেষে বাক স্বাধীনতা থাকা দরকার, এবং অধিকার মানে নিজস্ব অধিকার বুঝে নেওয়ার সেই অধিকারটা অবশ্যই থাকা দরকার। এবং সেই জন্যই আমার মনে হয় যে আসাদ নূরের বক্তব্য এখানে পেশ করার জায়গা রয়েছে।
যেহেতু তিনি একজন বাংলাদেশি এবং এখনও তিনি বাংলাদেশি, অন্য দেশে হয়তো আছেন, কিছু মানুষ রয়েছে যারা তাকে পছন্দ করে না, সেই জন্য তার মতবিরোধের জন্য তাকে হয়তো বা বাইরে থাকতে হচ্ছে একদম, এবং তাকে দেশটা ছাড়তে হয়েছে ওই যেটা বলা হলো যে ইয়ের সময়, মানে এই সরকারের সময়, গত সরকার যেটা গিয়েছে শেখ হাসিনা, তার সময়ই কিন্তু তাকে ছাড়তে হয়েছে। এবং আসাদ নূরের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ওই সময়টা কিন্তু খুব একটা ভালো ছিল না, মানে তার পক্ষেও ভালো ছিল না এবং সমস্ত বাংলাদেশের ক্ষেত্রেও ভালো ছিল না, এবং তিনি ভীষণ আশাবাদী যে ছাত্রদের দ্বারা হয়তোবা নতুন বাংলাদেশ যেটা গঠন হবে এবং নতুন যে স্বাধীনতা পাবে এবং প্রত্যেকটা মানুষ সেখানে থাকতে পারবে এবং সংখ্যালঘু নিজেদের মধ্যে একদম একসঙ্গে থাকতে পারবে। আসাদ নূরের কথায় আরেকটা জিনিস যেটা শুনলাম যে তার ফ্যামিলি কিন্তু বরাবর আওয়ামী লীগ করে গিয়েছে এবং তার বাবা আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং হেরে গেলে কাঁদতেন, তার মানে এতটা পরিমাণে তিনি সাপোর্ট করতেন। সেই ফ্যামিলির ছেলে যখন এই কথা বলে তখন কিন্তু বুঝতে হবে যে, এবং তার সাথে সাথে তাকে মাতৃভূমি ছেড়ে বাইরে থাকতে হচ্ছে, তখন সেই ছেলে যখন বলে যে এই সরকারকে যাওয়া অবশ্যই উচিত ছিল, তখন আমার মনে হয় যে না, এটা সেই সরকার কতটা মানে নৃশংস ছিল, কতটা বুদ্ধিহীনের মতো কাজ করেছে। বিশেষ করে শেষ এক মাস ধরে শেখ হাসিনা যে সমস্ত ডিসিশন গুলো নিয়েছিলেন, কথাবার্তাগুলো একদম রাজাকার বলা, এবং যখন তিনি জানতেন যে এটা একটা বাজে শব্দ, মির্জাফর, এই শব্দগুলো বাজে শব্দ বলে মানে যেটা বলা হলো যে ইউজ করা হয়। তো এটা আমরাও জানি যে রাজাকারটা খুব খারাপ শব্দ, মির্জাফরটা খুব খারাপ শব্দ, কিন্তু তিনি ইউজ করেছেন এবং সেইখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা শুরু হয়ে গিয়েছিল, মানে তার পতনটা কিন্তু ওইখান থেকেই, আগে থেকে ইয়ে চলছিল, মানে আন্দোলন চলছিল, কিন্তু তার পতনের মূল শুরুটা কিন্তু ওই জায়গা থেকে, ওই দুটো শব্দ। তো এই জন্যই বলা হয় যে মুখের শব্দ একবার বেরিয়ে গেলে, মানে তীরের মতো, তীরের মতো একবার বেরিয়ে গেলে সেটা কখনোই ফেরানো যায় না। তো সেই জন্য আসাদ নূর যেগুলো বললেন যে সংখ্যালঘু সম্বন্ধেও বললেন যে বাংলাদেশে একটা মানে চলে, আমাদের এই দিকটাই, মানে শুধু বাংলাদেশ বলবো না, সমস্ত জায়গাতে এই ধরনের একটা কন্ডিশন রয়েছে, সংখ্যালঘুরা একটু চাপে থাকে। তো সেই জায়গায় তিনি বলেছেন যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল এই শেখ হাসিনা আমলে, কারণ এই সময়ে তার নিজস্ব মন্ত্রীরা মানে হিন্দুদের প্রচুর ঘর বাড়ি, হিন্দু বলো খ্রিস্টান বলো না, প্রচুর জমি জায়গা হাতিয়ে নিয়েছে। তাদের যে জমি দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি জমি হাতিয়ে নিয়েছেন। তো যেহেতু 2018 সালে ওনার জেল হয়েছিল এবং উনি এতদিন আমি আইডিয়া করছি যে বাংলাদেশেই ছিলেন, উনি পরিস্থিতিটা জানেন। তো সেই জন্য এই জিনিসগুলো কিন্তু হয়েছে এবং তিনি বলছেন যে এর পরবর্তী সময়ে তার আশা যে ছাত্ররা কিন্তু এই জিনিসগুলো অনেকটা যাতে কন্ট্রোলে করতে পারে এবং মানুষের মধ্যে ভালোবাসা এবং মেলবন্ধন, হাতে হাত ধরে চলা, সেটা যে ধর্মেরই হোক, বর্ণেরই হোক, যে ধরনেরই মানুষ হোক, তো তারা সবাই একসঙ্গে চলবে, সেই আশাটা রেখেছেন। এবং সাথে সাথে এটা আমরা কিন্তু বর্তমান যে সরকার তৈরি হয়েছে, ইন্টারিম সরকার তৈরি হয়েছে, সেখানেও কিন্তু উপদেষ্টার মুখে কিন্তু আমরা শুনেছি এবং যে সমন্বয়করা ছিল তাদের মুখেও শুনেছি যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে চলতে হবে এবং আমি সংখ্যালঘু নই, আমি এই বাংলাদেশের নাগরিক, আমি সংখ্যালঘু নই, আমি এই বাংলাদেশের নাগরিক, আমি আমার বাক স্বাধীনতা পাবো, আমি আমার নিজের অধিকারটা বুঝে নেবো। তো এই জিনিসগুলো সত্যি আশা জাগায়। বাংলাদেশের আগামী দিন খুব ভালো হতে যাচ্ছে, আশা করছি ভীষণ ভালো হতে যাচ্ছে, কারণ ভবিষ্যৎ এখনও কারোর দেখা নেই, কিন্তু যে ধরনের পরিস্থিতি চলছে আগামী দিনে হয়তো একটু আধটু এদিকে ওদিকে হবে, কারণ একটা বিচ্ছিন্ন একটা মানে কি বলো শৃঙ্খলাহীনভাবে এখন বাংলাদেশ চলছে। আস্তে আস্তে সেটাকে শৃঙ্খলে বাঁধতে এবং তাদের যে কি বলবো ওই ঠিকঠাক জায়গায় আনতে সময় লাগবে এবং অর্থনীতি সেটা একটা দোদুল্যমান অবস্থায় আছে, যেহেতু আইনের শাসন এখনো পর্যন্ত সেইভাবে বলবৎ হয়নি। সাথে সাথে
যে অর্থনীতি ভেতরের অভ্যন্তরীণ অর্থনীতি সেটাও কিন্তু ডামাডোল অবস্থায় আছে, সেগুলো ঠিক করে আসতে মোটামুটি 6 মাস সময় লাগবে, তারপর থেকে কিন্তু আমরা বুঝতে পারবো বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং এই ভিডিওটা তোমাদের মানে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের থেকে আমাদের সাজেশন এসেছিল, সেই জন্য এটা অবশ্যই পেশ করতে হতো, কারণ প্রত্যেকটা মানুষের বক্তব্যের দাম রয়েছে, তো সেই জন্য তাদের রিকোয়েস্টও রাখতে হয়েছে। যাই হোক, আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমাদের মতামত অবশ্যই দেবে, আশা করছি মানে প্রচুর কমেন্টস আসবে এই ভিডিওটা নিয়ে, এবং সেখান থেকে আমরা আরো কিছু উত্তর পেলে বা এই ধরনের প্রতি উত্তর পেলে সেগুলো নিয়ে ভিডিও করব। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।